স্বাস্থ্য দুরন্তমন। কথায় বলে সুন্দর হাসি দিয়ে বিশ্ব জয় করা যায়, আর সুন্দর হাসির জন্য দরকার ঝকঝকে সুন্দর দাঁত। আমরা সকল শিশুর সুন্দর হাসি দেখতে চাই। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর মানসিক স্বাস্থ্যে দাঁতের ভূমিকা ও আঁকাবাঁকা দাঁত। সাথে আছেন পেডিয়াট্রিক ডেন্টিস্ট ডাক্তার ইসরাত জেরিন। আপা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আপা, অনেক সময় যেটা হয় যে আমাদের দাঁতে যদি কোনো সমস্যা থাকে, আমরা কিন্তু মানুষের সাথে কথা বলতে একটু লজ্জা বোধ করি বা হাসার সময় একটু লাজুক বোধ করি। তো এই জিনিসটা আসলে শিশুদের ক্ষেত্রে কি কোনো মানসিক চাপ ফেলে? অবশ্যই, যে কোনো মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় আসলে তার সুন্দর হাসি দিয়ে, এবং হাসির প্রধান শর্ত হচ্ছে সুন্দর দাঁত। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা আরোই জরুরি, কারণ দেখা যায় যে বাচ্চা ছোট হলেও তার সাইকোলজিতে এটা একটা অনেক বড় এফেক্ট ফেলে। আমরা সবাই জানি, যদি সবাইকে জিজ্ঞেস করা হয় যে দাঁতের আসলে প্রধান কাজ কি, সবাই এক বাক্যে বলবে দাঁত দিয়ে আমরা খাই। কিন্তু দাঁতের কিন্তু খাওয়া ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটা আসলে হয়তো আমরা সেভাবে খেয়ালই করি না। তার মধ্যে যেটা বললাম, প্রথম একটা জিনিস নোটিস করা যায়, সেটা হচ্ছে কি তার চেহারাটা কেমন হবে, সেটা অনেকাংশেই দাঁতের উপর নির্ভর করে। পাশাপাশি কথা যে আমরা বলি, উচ্চারণ সুন্দর হওয়ার জন্য, সুস্পষ্ট হওয়ার জন্য দাঁত অনেকাংশেই ভূমিকা রাখে। অনেক বাচ্চার দেখা যায় যে সামনের দাঁতগুলো থাকে না বা পড়ে যায়, যে কোনো কারণেই হোক। সেই বাচ্চাগুলো দেখবে যে সবগুলো ওয়ার্ড সুষ্ঠুভাবে উচ্চারণ করতে পারে না। তো এটাও একটা দাঁতের খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি যে বাচ্চার দাঁত সুন্দর না, বা দাঁত কোনো কারণে সে হারিয়ে ফেলেছে বা ফেলে দিতে হয়েছে, সে বাচ্চারা দেখা যায় সব ক্ষেত্রেই একটু কেমন যেন নিজেকে গুটিয়ে রাখে। কারোর সাথে ইন্ট্রোডিউস হতে গেলে সে একটু লজ্জাবোধ করে যে হাসবো, কেমন লাগবে। কারণ আমরা বড়রা যেমন সুন্দরের ব্যাপারে খুব বেশি কনসার্ন থাকি, ছোটরা কিন্তু তার চেয়ে আরও বেশি কনসার্ন থাকে। আপা, তাহলে তো দাঁতের সাথে শিশুর মানসিক স্বাস্থ্যের একটা বেশ জোরালো সম্পর্ক রয়েছে। তো এই যে মানসিক চাপের কথা আমরা যে বলছি, কি ধরনের মানসিক চাপ হয়ে থাকে এক্ষেত্রে? মানসিক চাপ অনেকভাবেই হতে পারে। প্রথম কথা হচ্ছে যে বাচ্চা কারোর সাথে সে যোগাযোগটা সে তৈরি করে না। সে দেখা যায় যে কোনো জায়গায় নিজের থেকে গিয়ে কোনো কিছু উপস্থাপন করে না, সবসময় নিজেকে গুটিয়ে রাখে। দেখা যায় যে তার মেন্টাল যে গ্রোথ, সেটাও তেমন হয় না। দেখা যাচ্ছে বাচ্চা অনেক ট্যালেন্টেড, সে অনেক কিছুই পারে, কিন্তু যেহেতু সে মনে করে যে সে সামনে গেলে বা সবাই হয়তো তারটাকে নোটিস করছে, তার হাসিটাকে সমালোচনা করছে বা বলছে, তখন দেখা যায় যে সে সেই জিনিসটা রেসপন্স করতে চায় না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখতে পারেন, যেমন ধরেন যে বাচ্চাদের যখন দুধদাঁতটা পড়ে যায়, স্পেশালি যখন সামনের উপরের পাটির দাঁতগুলো যখন পড়ে 7 থেকে 8 বছরের মধ্যে, ওই অল্প সময়টুকুও কিন্তু সামনে দুটো দাঁত নাই যে বাচ্চার নতুন পড়েছে, সে কয়দিন বাসা থেকে বের হতে চায় না, সে কথা বলতে চায় না, কারণ সে হাসলেই ভাবে যে তার সামনে দুটো দাঁত নাই। যার কারণে দেখা যায় যে সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয়। দাঁত যেমন মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, এটা কিন্তু উল্টাটাও, মানসিক স্বাস্থ্য আবার দাঁতের উপর প্রভাব ফেলে। এটাও কিন্তু আমরা দেখি। মানসিক স্বাস্থ্য, যে বাচ্চাগুলো কোনো না কোনোভাবে মানসিকভাবে অসুস্থ, সেটা হতে পারে মেন্টালি রিটার্ডেড হতে পারে, কিংবা অন্য কোনো কারণে সে আপসেট হয়ে আছে, দাঁতের কারণে না, মানে সে কোনোভাবে সে মেন্টালি আপসেট, যে সেক্ষেত্রে দেখা যাবে সেই বাচ্চাদের দাঁতের যত্নটা প্রপারলি হয় না। প্যারেন্টসটাও দেখা যায় তার শারীরিক অন্য বিষয়ের প্রতি এত বেশি কনসার্ন থাকে যে মুখের পার্টটা তারা একদমই গুরুত্ব দেয় না। যার কারণে আমাদের কাছে যে বাচ্চারা দাঁতের চিকিৎসা নিতে আসে, সেখানে আমরা যারা পাই যে মানসিকভাবে যারা একটু পিছিয়ে আছে, তাদের মুখে অনেক রকম দাঁতের সমস্যা থাকে, এবং সেক্ষেত্রে একটা দাঁত না, অনেকগুলি দাঁত দেখা যায় যে সেখানে এফেক্টেড হয়ে আছে। তো দাঁতের কন্ডিশন যদি ভালো না হয়, তাহলেও যেমন বাচ্চারা মেন্টালি আপসেট হয়ে যায়, আবার একইভাবে কোনোভাবে যদি বাচ্চারা মানসিকভাবে অসুস্থ থাকে, সেসব বাচ্চারাও দেখা যায় যে আবার দাঁতের সমস্যা অনেক বেশি থাকে। তার মানে দুটোর সাথে রিলেটেড, দুটো সুস্থতাই আমাদের জরুরি। আদারওয়াইজ আমরা একটাকে বাদ দিয়ে আরেকটাকে সুস্থ রাখা আসলে পসিবল না। আপা, আপনি বলছিলেন যে আঁকাবাঁকা দাঁতের সাথে মানসিক স্বাস্থ্যের একটা প্রভাব আছে। তো এই দাঁত আঁকাবাঁকা কেন হয়?
আঁকাবাঁকা দাঁত অবশ্যই তো এটা একটা মেন্টাল এফেক্ট আছে। আঁকাবাঁকা দাঁত অনেক কারণেই হতে পারে। তো আঁকাবাঁকা দাঁতের যদি আমরা প্রথম বেশ কয়েকটা কারণ বলি, তার মধ্যে অন্যতম কিছু কারণটা জেনেটিক্যালি হতে পারে। আবার হতে পারে যে আপনার প্রপার টাইমে, আমরা সবাই জানি যে দুধ দাঁত আমাদের মুখে 2 সেট দাঁত থাকে, যে প্রথম 6 বছর, জন্মের পর থেকে 6 বছর আমাদের মুখে যে দাঁতগুলো থাকে সেগুলোকে আমরা প্রাইমারি টিথ বলি। আবার 6 বছরের পর থেকে যে দাঁতগুলো মুখে আসা শুরু করে সেগুলো প্রাইমারি টিথগুলো পড়ে যাবার পরে সেই জায়গায় সেগুলো নতুন করে আবার আসে। তো দেখা যায় যে দুধ দাঁতগুলো প্রত্যেকটা পড়ে যাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। তো দুধ দাঁতের কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে স্থায়ী দাঁতটা, যেটা আমরা পার্মানেন্ট টিথ বলছি, সেই পার্মানেন্ট টিথটা কোন জায়গায় আসবে তার গাইডলাইন কিন্তু ঠিক করে এই দুধ দাঁত বা প্রাইমারি দাঁত। তো যদি কোনো কারণে এই প্রাইমারি টিথগুলো তার নর্মাল যে স্ক্যাজুয়াল, যে পড়ে যাওয়ার যে শেডিং টাইম, তার অনেক আগে যদি পড়ে যায়, তখন দেখা যায় যে স্থায়ী দাঁতটা তার ওঠার যেই জায়গাটা সেটা সে আসলে হারিয়ে ফেলে। তখন দেখা যায় যে সেই দাঁতটা বেশি সামনে চলে আসে, ঠোঁটের দিকে চলে আসে, কিংবা ভিতর দিকে জিভ দিকে উঠতে থাকে। তো যার কারণে তখন দেখা যায় যে একটা আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ভিতর দিয়ে দাঁত চলে আসছে কিন্তু দুধ দাঁতটা এখনও পড়েনি, প্রাইমারি টিথটা এখনও পড়েনি, কিন্তু স্থায়ী দাঁত ভিতর দিয়ে চলে আসছে। তো সেই ক্ষেত্রেও দাঁতের কিন্তু জায়গাটা চেঞ্জ হয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় দাঁতটা তাড়াতাড়ি পড়ে না, তো সেই ক্ষেত্রে দেখা যায় তখন দাঁতটা আঁকাবাঁকা হওয়ার চান্স থাকে। তার মানে দুধ দাঁতের বা প্রাইমারি টিথের একটা ইম্পর্টেন্ট রোল আছে যে স্থায়ী দাঁতটা কোন জায়গায় আসবে। এছাড়াও আরও কিছু কারণ আছে, যেটা আমরা বলি যে যখন বাচ্চা ছোট থাকে, মানুষ যখন আমরা ছোট থাকি, তখন আমাদের চোয়ালের যেই পরিমাপ, তখন আমাদের দাঁতগুলোও কিন্তু ছোট ছোট থাকে। তারপর যখন আস্তে আস্তে বাচ্চা বড় হয়, চোয়ালের যে হাড়ের ম্যান্ডিবলের যে গ্রোথ, সেটাও কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে, কারণ বড় হয় এটা আসলে সেভাবেই তৈরি করে, কারণ আমাদের স্থায়ী দাঁতগুলো কিন্তু আমাদের দুধ দাঁতের চেয়ে সব দিক দিয়ে একটু বড়, এবং সেটা কিন্তু এই যে স্পেসটা, যে স্থায়ী দাঁতগুলোর জায়গা বেশি লাগছে দুধ দাঁতের তুলনায়, তাহলে এই স্পেসটা কোথা থেকে আসে? কারণ আমাদের বয়সের সাথে সাথে এই ম্যান্ডিবলটাও বড় হচ্ছে, কিন্তু কোনো কারণে এই রেশিওটা, প্রপোর্শনটা যদি মেনটেন না হয়, সেই ক্ষেত্রেও দেখা যায় যে আঁকাবাঁকা দাঁত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আরও কিছু কারণ আছে, যেমন বাচ্চাদের কিছু অ্যাবনর্মাল কিছু ওরাল হ্যাবিট আছে, যেটা আমরা বলি বদভ্যাস। অনেক বাচ্চাই দেখা যায় যে ছোটবেলায় আঙ্গুল চুষে ঘুমের মধ্যে বা দিনে যখন থাকছে, এটা কিন্তু অনেক কমন অভিযোগ। তো এটা আসলে এটার একটা কিন্তু লং টার্ম এফেক্ট কিন্তু দাঁতে এসে পড়ে, কারণ যখন সে আঙ্গুল চুষছে তখন তার যে উপরের যে বোনসটা, সেটা শেপ চেঞ্জ হয়ে যায়, কারণ সেটা একটা গ্রোয়িং স্টেজ। একইভাবে দাঁতগুলো আস্তে আস্তে সামনের দিকে উঁচু হয়ে যায়, প্রোক্লাইন হয়ে যায়, আমরা বলি নিচের দাঁতগুলো ভিতরের দিকে ঢুকে যায়, কারণ কন্টিনিউয়াস কিন্তু একটা প্রেশার পড়ে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে বললাম যে চোয়ালের যে বৃদ্ধি, এটাও দেখা যায় যে ব্যাঘাত ঘটে এই থাম সাকিংয়ের কারণে। তো যখন এই দুধ দাঁতগুলো, প্রাইমারি টিথ যেগুলো বলছি, সেগুলো যখন পরে নতুন দাঁত উঠে, তখন দেখা যায় যে তার দাঁতগুলো আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। আপা, দাঁত আঁকাবাঁকা হলে আমাদের কি কি সমস্যা হতে পারে? আঁকাবাঁকা দাঁতের প্রধান সমস্যা সেটা হচ্ছে যে চেহারার যে সৌন্দর্য, সেটা ব্যাঘাত ঘটে অবশ্যই, এটা 1 নাম্বার বলতে পারি। আঁকাবাঁকা দাঁতের আরও বেশ কিছু সমস্যা আছে, যেটা আমরা বলি যে, আমরা যে বলছি ওরাল হাইজিনটা রেগুলার মেনটেন করতে হয়, আঁকাবাঁকা দাঁতের ক্ষেত্রে সেটা আরও বেশি মেনটেন করাটা জরুরি হয়ে যায়। কারণ দাঁতগুলো যেহেতু আঁকাবাঁকা, সেহেতু সেখানে খাবার জমে থাকার সম্ভাবনাটা বেশি এবং খুব সহজেই আটকে থাকে। খাবার যখন মুখে জমে থাকবে বেশি, তারপরে দেখা যায় দাঁত ক্ষয় হচ্ছে, ক্ষয় হওয়ার পর আস্তে 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 দেখা যাচ্ছে যে দাঁত আসলে একটা সময় পুরোটাই দেখা যাচ্ছে ক্যাভিটি হয়ে পুরো দাঁতটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো যার কারণে আঁকাবাঁকা দাঁতের যত্নের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হতে হয় যাদের আঁকাবাঁকা দাঁত। আমরা সাধারণত দেখি যে পার্টিকুলারলি 1টা বা 2টো দাঁত যাদের আঁকাবাঁকা থাকে, তার পাশের যে দাঁতটা, যেটা ব্রাশ কন্ট্যাক্টে লাগে না, সেই দাঁতটাতে দেখা যায় যে দাগ পড়ে যায়, সে দাগটা পরিষ্কার হয় না। আর আদারওয়াইজ এদের এই ধরনের যাদের কেস থাকে যে ম্যাক্সিমাম দাঁতই আঁকাবাঁকা, তাদের ক্ষেত্রে ক্যারিজ হওয়ার চান্সটা বেশি থাকে। আবার আঁকাবাঁকা দাঁত থেকে আরেকটা সমস্যাও হয়ে থাকে, সেটা বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে দেখা যায় ট্রমা হওয়ার চান্সটা বেশি থাকে। এসব বাচ্চারা দেখা যায় যে খুব অল্পতেই মুখে আঘাত
হয় যে তাদের গালে অংশে বা জিহ্বার যে নিচের অংশ বা যে জায়গাতে শার্প থাকে, যেহেতু আঁকাবাঁকার কারণে দেখা যায় যে তাদের মধ্যে ট্রমা হওয়ার চান্সটা একটু বেশি থাকে। আপা, আঁকাবাঁকা দাঁত কি কোনোভাবে সোজা করা সম্ভব? অবশ্যই আঁকাবাঁকা দাঁত সোজা করার আগেও তো করা হতো, এখন আর যত দিন যাচ্ছে আমাদের মডার্ন টেকনোলজি আরও নতুন নতুন অনেক রকম আমাদের উপায় নিয়ে এসেছে। আঁকাবাঁকা দাঁত একেবারেই মানে সোজা করা বা অ্যালাইন করা এখন কোনো ব্যাপারই না। হ্যাঁ, সেটা আসলে ডিপেন্ড করবে, এই জন্য আমাদের একজন অর্থোডন্টিস্টের আমাদের সাহায্য নিতে হবে। আঁকাবাঁকা দাঁত একটু সময় সাপেক্ষ এই চিকিৎসাটা। এটা খুব অল্প সময়ে বা আমি 7 দিন 10 দিনের মধ্যে চেঞ্জ করে ফেলবো, এটা পসিবল না। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেখা যায় একটা লং টার্ম ট্রিটমেন্ট একটা প্ল্যানিংয়ে যেতে হয়। আপা, আপনি বললেন যে এটা একেবারেই সোজা করা সম্ভব, তো সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে আমাদের আরেকটু বিস্তারিত যদি বলতেন। চিকিৎসা পদ্ধতি যেটা করা যেতে পারে অনেকভাবেই হয়। তো যেটা আমরা সবসময় দেখেছি এতদিন যাবত, যে মুখে ব্রেস লাগিয়ে করা যেতে পারে, এটা একটা ওয়ে হতে পারে। রিসেন্ট এখন অনেক কাজ হচ্ছে, সেটা হচ্ছে একটা রিমুভেবল একটা অ্যাপ্লায়েন্স, এটা একটা অ্যালাইনার দেওয়া থাকে। তো সেটাও আসলে আমরা পেশেন্টকে অ্যানালাইসিস করে বেশ কয়েকটা মডেলের মধ্যে চেঞ্জগুলোকে এক্সামিন করে দেন সেটাকে আমরা ইউজ করি। একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে করা হয়। চিকিৎসার জন্য এক্ষেত্রে আমার একজন স্পেশালিস্ট, আমরা যারা সাধারণত আঁকাবাঁকা দাঁত যারা চিকিৎসা করছে তারা আমাদের যে স্পেশালাইজেশন আছে সেটাকে আমরা অর্থোডন্টিক্স ডিপার্টমেন্ট বলছি। তো সেই ক্ষেত্রে আমরা অর্থোডন্টিস্টের কাছেই যেতে হবে এবং তারা যেভাবে প্ল্যান দিচ্ছে একটা সময় সাপেক্ষে, সেই অনুযায়ী আসলে ট্রিটমেন্টটা করতে হয়। এবং এটার জন্য খরচেরও যে অ্যামাউন্ট যদি আমরা বলি যে এটার ক্ষেত্রে এটা কিন্তু একটু ব্যয়বহুল এই চিকিৎসাটা অন্যান্য যে কোনো চিকিৎসার তুলনায়, যেহেতু এটা একটা অনেকটা লং টার্মের ব্যাপার। তো সেই ক্ষেত্রে একটু মানসিক এই প্রিপারেশনটাও রাখতে হবে যে এই চিকিৎসাটা একটু ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। কিন্তু এটাও জেনে রাখা উচিত যে এই আঁকাবাঁকা দাঁতগুলো কারেকশনের এই চিকিৎসাটা এটা আসলে যত তাড়াতাড়ি সম্ভব, মানে আমরা বলি যে 6 বছর যখন থেকে স্থায়ী দাঁতগুলো আসা শুরু করে, 6 বছর থেকেই স্থায়ী দাঁতগুলো আসে। তো 6 থেকে 8 বছরের মধ্যেই আসলে ডেন্টিস্টের কাছে দেখিয়ে এটা আসলে তাদের প্ল্যান করা উচিত যে তার কি আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা আছে কিনা বা তার এই ফ্যাক্টরগুলো প্রেজেন্ট কিনা। এবং সবচেয়ে ভালো হয় 10-11-র মধ্যেই যদি ট্রিটমেন্টটাকে স্টার্ট করে দেওয়া যায়, কারণ এই সময় আসলে বাচ্চার গ্রোথ হতে থাকে, তার বোনসের গ্রোথ হতে থাকে, তার উপরের যে ম্যাক্সিলা বোন, নিচে যে ম্যান্ডিবল, এগুলোর কিন্তু তখন গ্রোথ হতে থাকে। কাজে এই সময় চেঞ্জটা করাটা কম্পারেটিভলি ইজি এবং তাড়াতাড়ি হয় এবং এফেক্টিভও হয় বেশি। যত বয়স বাড়তে থাকে বোনের ডেন্সিটিটাও বাড়ে, তখন দেখা যায় এই চেঞ্জগুলো করতে সময়ও যেমন বেশি লাগে, আমাদের সাকসেসের যেই রেট বা আমরা যেটা মানে আশা করি সেটাও কম্পারেটিভলি কমে আসে। আপা, এই চিকিৎসার মাধ্যমে কি কোনো সাইড ইফেক্ট হতে পারে? না, কোনো সাইড এফেক্ট হবে না। কিন্তু আমাদের দেশে আসলে একটা প্রচলিত ধারণা আছে যে দাঁত ফেলে দিলে এই যে মুভমেন্ট করা হচ্ছে, চিকিৎসা করে সরিয়ে ফেলা হচ্ছে আমাদের হাড়ের ভিতরে, তাহলে আমাদের হয়তো নার্ভে সমস্যা হচ্ছে, চোখে দেখতে সমস্যা হচ্ছে। এটা আসলে এটার সাথে এটার কোনো আসলে সম্পর্ক না। এটা এক ধরনের কি বলবো মানুষের একটা ভুল ধারণা। আপা, শুরু থেকেই দাঁত যাতে আঁকাবাঁকা না হয় সেক্ষেত্রে আমরা কি কোনো ধরনের সতর্কতা অবলম্বন করতে পারি? অবশ্যই, আমি তো সেটাই বলতে চাচ্ছি যে বাচ্চার আঁকাবাঁকা দাঁতের এই জিনিসটা একদম ছোট থেকেই যদি নোটিস করা যায় তাহলে চিকিৎসা অনেক সহজ, অনেক কম সময় সাপেক্ষ, খরচও অনেক কম এবং এটার রেসপন্সও খুব ভালো হয়। প্রথম যে উপদেশটা সবার জন্য দিব যে আমার প্রথম কথা হচ্ছে বাচ্চার ওরাল হাইজিনটা বা বাচ্চার যে দাঁতের যে যত্নটা এটা 100% প্রপারলি মেনটেন করতে হবে। এখন বলবেন দাঁতের যত্নের সাথে আঁকাবাঁকার কী সম্পর্ক? দাঁতের যত্নের সাথে আঁকাবাঁকার সম্পর্কে এই জন্যই আমাদের দুধ দাঁতগুলো হলো স্থায়ী দাঁতের জন্য পথ প্রদর্শক। তাই দুধ দাঁতগুলো যদি আমরা সুস্থভাবে তার নির্দিষ্ট সময় পর্যন্ত মুখে রাখতে না পারি তাহলে অবশ্যই সেখানে আঁকাবাঁকা দাঁত হয়ে যাবে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা বেশি। যার কারণে ছোটো থেকেই বাচ্চাদেরকে আমার দাঁতের যত্নটা নিয়মিত করতে হবে এবং যতদিন পর্যন্ত যেই নির্দিষ্ট সময় পর্যন্ত মুখে থাকা দরকার ততদিন পর্যন্ত প্রিজার্ভ করার ব্যবস্থা করতে হবে। সেজন্য রেগুলার ডেন্টাল চেক আপ আমরা যেটা বলি সেটার কোনো অল্টারনেটিভ নাই। যখন আমরা বিপদে পড়ি বা যখন সমস্যা হয় তখনই ডাক্তারের কাছে দৌড়াই, কিন্তু
ডেন্টিস্ট হিসেবে বা আমাদের যে মেসেজ সবার কাছে আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে প্রত্যেকটা সুস্থ মানুষ দাঁতের সমস্যা থাকুক আর না থাকুক, সেটা ছোট হোক সেটা বড় হোক, আপনারা প্রত্যেক 6 মাস পর পর একটা রেগুলার চেক আপে ডেন্টিস্টের কাছে আসার জন্য সবাইকে বলা হয়। তো যেহেতু আজকের এই অনুষ্ঠানটা আমরা বাচ্চাদের উপরেই জোর দিচ্ছি, তো শিশুদের ক্ষেত্রে এটা আরও অনেক বেশি জরুরি এই কারণে দাঁতের যত্নটা কিভাবে নেওয়া উচিত বা 6 মাসের মধ্যে তার কোনো দাঁত এফেক্টেড হয়ে গেল কিনা বা ক্ষয় হলো কিনা এটা একটু চেক আপ করে নেওয়া জরুরি। কারণ প্রথম অবস্থাতে ব্যথা শুরু হয় না, তো সেটার জন্য যদি ডাক্তারের কাছে যাওয়া হয় 6 মাসে একবার নর্মাল চেক আপ করা, চেক আপ করে যদি কিছু দরকার লাগলো করলো, আদারওয়াইজ তা আবার 6 মাসের জন্য সে ওকে থাকলো। এটার জন্য ডেন্টিস্টের কাছে যেতে হবে। এবং এই যে 6 মাস পর পর চেক আপ করছি, এতে কিন্তু ডাক্তারও তার মুখ সম্পর্কে, তার গ্রোথ সম্পর্কে একটা আইডিয়া থাকে। আমাদের একটা রুটিন যে চেক আপ করছি তার সম্পর্কে একটা প্রোফাইল মেনটেন করা হয় যে তাহলে তার গ্রোথটা তার 6 মাস আগে কেমন ছিল, 1 বছর পর তার গ্রোথটা কেমন হচ্ছে, দাঁতগুলো তার প্রপার টাইমে পড়লো কি না, বেশি আগে কোনোটাকে পড়ে গেল কি না, বা কোনো কারণে দাঁত রাখা সম্ভব হয়নি, যে দাঁতটা 6 বছরে পড়ার কথা ছিল বা 10 বছরে যে দাঁতটা, মাড়ির দাঁতগুলো সাধারণত আমাদের 10 বছরে গিয়ে পড়ে, তো সেই দাঁতটা 10 বছরের আগে এমনভাবে ক্ষয় হয়ে নষ্ট হয়ে গেল যে দেখা যায় যে আর কোনোভাবে রাখা সম্ভব না, 7 বছরে বা 6-8 বছরের মধ্যে এই মাড়ির দাঁতগুলো বাচ্চা ফেলে দিতে হচ্ছে। তো এই কোনটার ক্ষেত্রে আমাদের কি কি মেজারমেন্ট নিতে হবে, যে কোনটা পড়লো আগে বা সময়ের আগে পড়লো কিনা, এটা কিন্তু আসলে ইন জেনারেল পিপল আসলে সেভাবে খেয়াল রাখতে পারে না। সেজন্য আমি বলবো যে যদি রেগুলার চেক আপ করা হয় তাহলে এই যে আঁকাবাঁকা দাঁত অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। আঁকাবাঁকা দাঁত যদি কিভাবে আমরা কমাতে চাই বা এটা, তাহলে আমাদের প্রথম যে উপদেশ থাকবে সেটা হচ্ছে রেগুলার ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে, এবং নাম্বার 2 হচ্ছে ডক্টরের কাছে রেগুলার ভিজিট করতে হবে। এরপরে ডক্টরই বলে দিবে যে আসলে কোন দাঁতটা কখন কি করণীয়, সেটা ওনারাই আপনাকে গাইডলাইন করবে যে কীভাবে আঁকাবাঁকা দাঁতটা যতটা সম্ভব তার কমানো যায় এই সম্ভাবনাটা। আপা, আপনার সাথে কথা বলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম এবং আমি নিশ্চিত আমরা যদি এই তথ্যগুলো মনে রাখতে পারি আমাদের অনেক কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং দুরন্ত পরিবার সকলকে। কথা হচ্ছিল শিশুর মানসিক স্বাস্থ্যে দাঁতের ভূমিকা এবং আঁকাবাঁকা দাঁত নিয়ে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সন্তানদের ভালো রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।